গল্পের শুরুতে আমাদের 2000 বছর আগের দৃশ্য দেখানো হয়, যখন মানুষ ছোট ছোট উপজাতিতে তাঁবু ফেলে বাস করত এবং তাদের বেঁচে থাকার জন্য প্রতিটা মুহূর্ত নিঃশ্বাসের সাথে লড়াই করতে হতো। এবং তাও নামের এক সর্দার তার উপজাতির লোকেদের সাথে বুনো মহিষ শিকার করতে বেরিয়েছিল। সামনে শীতকাল আসবে, তাই আগের থেকে খাবার সংগ্রহ করে রাখবে এবং সবাই মিলে মহিষের পালের দিকে হামাগুড়ি দিয়ে যেতে শুরু করে। তাও সবাইকে প্রস্তুত থাকার ইঙ্গিত দেয় এবং সঠিক সুযোগ পাওয়ার সাথে সাথেই সবাই মিলে তাদের উপর আক্রমণ করে। কিন্তু সমস্ত মহিষ বিপদ বুঝে বিপরীত দিকে দৌড়তে শুরু করে এবং যেতে যেতে সব মহিষগুলো সেই পাহাড়ের ঢাল থেকে পড়ে যায়। কিন্তু একটা মহিষ রাগে তাওয়ের ছেলে কেদার পেছনে ধাওয়া করতে শুরু করে। কেদা প্রথমবার শিকার করতে এসেছিল, তাই সে ভয়ে মহিষের কাছ থেকে পালাতে শুরু করে। কিন্তু সেই বুনো মহিষটি দ্রুত এসে কেদাকে আঘাত করে এবং সে আহত অবস্থায় পড়ে যায়। কিন্তু তার রাগ এখনো কমেনি। সে পেছন ফিরে কেদাকে শিঙে উঠিয়ে ঢালের দিকে এগিয়ে যেতে শুরু করে। এটা দেখে তাও তার ছেলেকে বাঁচানোর জন্য মহিষের দিকে বর্ষা ছুঁড়ে দেয়, কিন্তু সে আহত হওয়ার পরেও সে থামে না, বরং কেদাকে সেই গভীর খাদে ফেলে দেয়। এবং এখান থেকে দৃশ্য বদলে এক সপ্তাহ পেছনে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই যে সেই উপজাতির লোকেরা শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছে, যারা পাথর থেকে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে। এটি কেবল প্রস্তুতি ছিল না, বরং নতুনদের জন্য একটি পরীক্ষা ছিল। যে সবচেয়ে ধারালো এবং মারাত্মক অস্ত্র তৈরি করতে পারবে সে শিকারের জন্য যোগ্য হবে। এখানে তাওয়ের ছেলে কেদাও এই পরীক্ষায় পাশ করেছে, কিন্তু কেবল অস্ত্র তৈরি করা যথেষ্ট নয়। এই উপজাতির নিয়ম হলো শিকারে যাওয়ার আগে নতুন শিকারীকে তার নিজের লোকের হাতে মার সহ্য করতে হবে। এখন যারা অস্ত্র তৈরি করেছিল তাদের সাহস পরীক্ষা করার জন্য কিছু সময়ের জন্য মারধর করা হয়। এখানে তাওয়ের ছেলে কেদাও মার সহ্য করে। এইসব শেষ হওয়ার পর তাও তার ছেলেকে তুলে নেয় এবং তাকে গর্ভের সঙ্গে জানোয়ারের দাঁতের তৈরি একটা লকেট পরিয়ে দেয়, কারণ সে এখন শিকারের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। কিন্তু রাতে কেদার মা তাওকে বলে যে আমার মনে হয় আমাদের ছেলে এখনও প্রস্তুত নয়, তুমি তাকে নিয়ে যেও না, সে এখনও ছোট, আমি তাকে হারাতে চাই না। কিন্তু তাও বলে যে এটা আমাদের জীবনের নিয়ম। পরদিন সকালে তাও তার লোকেদের সাথে শিকারে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু কেদার মা অস্থির হয়ে ওঠে, যার ফলে তাও তাকে সান্ত্বনা দেয় যে তুমি চিন্তা করো না, তোমার ছেলে এখন বড় হয়ে গেছে, আমার পরে সে এই দলের সর্দার হবে। এরপর তারা শিকারের উদ্দেশ্যে রওনা দেয় এবং অনেক মাইল হেঁটে যাওয়ার পর তাদের অন্য একটি প্রজাতির সাথে দেখা হয়। তারাও শিকারের উদ্দেশ্যে বেরিয়েছিল। তারা একে অপরকে পেয়ে অনেক খুশি হয় এবং তারা একসাথে শিকার করার সিদ্ধান্ত নেয়। এরপর তারা পাথরের তৈরি একটি সমাধির কাছে পৌঁছায়। এটা আসলে তাদের পূর্বপুরুষদের চিহ্ন ছিল, যারা শিকারে প্রাণ হারিয়েছিল। এই উপজাতির নিয়ম হলো শিকারের সময় যে নিহত হয় তার স্মরণে পাথর দিয়ে একটি সমাধি তৈরি করা হয়। এবং একটু এগিয়ে যাওয়ার পর তারা একটি বুনো শুয়োর ধরে, কারণ কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হতে চলেছে। কেদাকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু সে আগে কখনো শিকার করেনি, যার কারণে সে ভয় পায়। এটা দেখে তাও তার উপর রেগে যায় এবং কেদাকে বলে যে বেঁচে থাকার জন্য এটা জরুরি, তুমি যদি তাকে না মারো সে তোমাকে মেরে ফেলবে। এবং ভুলে যেও না এই উপজাতির তুমি সর্দারের ছেলে। তারপর রাতে যখন তারা আগুন জ্বালিয়ে খাবার খায় তখন একটি অদ্ভুত শব্দ শোনে, যার কারণে তাও সবাইকে সাবধান হতে বলে। কেউ কিছু বুঝতে পারার আগেই হঠাৎ একটি সিংহ একজনকে নিয়ে চলে যায় এবং তারা কিছু করতে পারে না। পরদিন সকালে তারা তাদের সঙ্গীর স্মরণে একটি সমাধি তৈরি করে এবং তারপর শিকারের উদ্দেশ্যে এগিয়ে যায়। কিন্তু মাইলের পর মাইল ভ্রমণ করেও তারা কোনো শিকার খুঁজে পায় না। এরপর রাতে একটি গুহায় আশ্রয় নেয়। এখানে কেদার বাবা তার হাতে কিছু তারার মানচিত্র তৈরি করে এবং তাকে বলে যে রাত্রে ভ্রমণ করার সময় যদি তুমি এই তারাগুলো অনুসরণ করো তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। এটা আমাদের সকলের হাতে তৈরি করা আছে, কারণ যদি কেউ শিকারের সময় হারিয়ে যায় তাহলে এই তারাদের সাহায্যে সে বাড়ি ফিরে যেতে পারবে। এখন তাও তাকে বলে যে মনে রাখবে একজন সর্দারের সাহস হলো সবচেয়ে বড় অস্ত্র। পরদিন সকালে তারা একটি জায়গায় পৌঁছানোর পর তারা বুনো মহিষদের পায়ের ছাপ দেখতে পায়। তারা সবাই সতর্ক হয়ে যায় এবং ধীরে ধীরে মাটিতে হামাগুড়ি দিয়ে মহিষের পালের অনুসরণ করে এবং সঠিক সুযোগ পাওয়ার সাথে সাথে তাদের উপর আক্রমণ করে। এবং এই দৃশ্যটি ছিল যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এরপর বাকি লোকেরা যখন খাদের ধারে পৌঁছায় তখন তারা দেখতে পায় কেদা এখনও কিনারায় ঝুলছে, কিন্তু তাকে বাঁচানোর কোনো উপায় তাদের কাছে ছিল না এবং সে হাত ফসকে একটি পাথরের উপর পড়ে যায়। এটা দেখে তাও তৎক্ষণাৎ তাকে বাঁচাতে নিচে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার লোকেরা তাকে বোঝায় এত উঁচু থেকে পড়ে যাওয়ার পর কেউ বাঁচতে পারে না। কিন্তু তাও তার সঙ্গীদের কাছে কেদার মৃত্যুর কথা শুনতে প্রস্তুত নয় এবং সে খাদের ধারে বসে তার ছেলেকে বারবার ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। রাত শুরু হওয়ার সাথে সাথে
তাও বিশ্বাস করতে শুরু করে হয়তো তার ছেলে আর এই পৃথিবীতে নেই, এবং তার সঙ্গীরা অনেক তাকে সান্ত্বনা দেয়। পরদিন সকালে সেই লোকেরা খুব দুঃখ পায় এবং কেদার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে পাথর দিয়ে একটি সমাধি তৈরি করে এবং তাও তার ছেলের জন্য অনেক কাঁদে। তারপর সবাই তাদের শিকার নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা কেদাকে দেখতে পাই, যাকে মৃত ভেবে একটি শকুন তাকে খেতে যাবে। ঠিক তখনই তার জ্ঞান ফেরে এবং শকুনটাকে ধরে ছুঁড়ে দেয়, এবং এত উঁচু খাদ দেখে সে খুব ভয় পায়। সাহায্যের জন্য তার লোকেদের ডাকতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং সে বুঝতে পারে যে তাকে সাহায্য করার মতো এখানে আর কেউ নেই। কিন্তু সে হাল ছাড়ে না এবং তার সমস্ত শক্তি দিয়ে পাথর ধরে ঝুলতে থাকে। আর তার ভাগ্য তাকে আরেকটি সুযোগ দেয়, কারণ শীঘ্রই সেখানে বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির কারণে নিচের খাদটি নদীতে পরিণত হয়। এটা দেখে সে একটুও সময় নষ্ট না করে নদীতে ঝাঁপ দেয়। যখন তার জ্ঞান হয় সে দেখে কোনোভাবে বেঁচে গেছে, কিন্তু তার অনেক উচ্চতা থেকে লাফ দেওয়ার কারণে একটা পা মুচকে ফুলে যায়। কিন্তু সে প্রথমে তার তৃষ্ণা নিবারণের জন্য পানি পান করে, তারপর অনেক সাহস সঞ্চয় করে পাথরের মধ্যে পা রেখে হাঁটটি ঠিক করে আর একটা কাঠের সাহায্যে কোনোভাবে তার হাঁটার জন্য উপযুক্ত করে তোলে। তারপর সে কোনোভাবে হেঁটে সেই পাথরের চূড়ায় পৌঁছায় যেখান থেকে সে পড়ে গিয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর সে তার নিজের সমাধি দেখতে পায়। তখন সে সম্পূর্ণ ভেঙে পড়ে এবং কাঁদতে শুরু করে। তারপর সে চারপাশে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে তৎক্ষণাৎ সতর্ক হয়ে যায় এবং বিপদ এড়াতে একটি শুকনো গাছে উঠে পড়ে। সেই গাছে সারা রাত কাটায়। পরদিন সকালে যখন নিচে নামে তখন একদল নেকড়েকে দেখতে পায়। সেই নেকড়েরা দ্রুত তার দিকে এগিয়ে আসতে শুরু করে। এটা দেখে কেদা তৎক্ষণাৎ তার জীবন বাঁচানোর জন্য আবার সেই গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু একটি নেকড়ে তার পা ধরে তাকে টেনে নামাতে শুরু করে। তাই সে তৎক্ষণাৎ তার অস্ত্র বের করে নেকড়েটিকে আক্রমণ করে, যার ফলে সে আহত হয়ে পড়ে যায় এবং সে দ্রুত গাছের চূড়ায় পৌঁছায়। এখানে নেকড়েরা নিচে অপেক্ষায় তার জন্য দাঁড়িয়েছিল, তাই তাকে পুরো রাতটা গাছে কাটাতে হয়। পরদিন সকালে আমরা দেখি আহত নেকড়েটি সেখানে পড়ে আছে এবং তার বাকি সঙ্গীরা চলে গেছে। তাই কেদা উঠে প্রথমে তার ছুরি দিয়ে একটি অস্ত্র তৈরি করে নেকড়েকে হত্যা করার জন্য, কারণ সে ভালো করেই জানতো সে যদি নেকড়েটিকে না মারে তাহলে নেকড়ে তাকে মেরে ফেলবে। কিন্তু যখন সে তাকে আক্রমণ করতে যাবে তখন নেকড়েটির চোখ দেখে তার মায়া লাগে, তাই সে হত্যা করার সিদ্ধান্ত পরিবর্তন করে। কিন্তু নেকড়েটিকে ছেড়ে গেলে অন্য প্রাণী তাকে মেরে ফেলবে, তাই তাকে সুস্থ করার জন্য নিয়ে যাবে। তাই সে তার মুখটি একটি দড়ি দিয়ে বেঁধে কাঁধে নিয়ে নদীর ধারে নিয়ে আসে এবং প্রথমে সে তার ক্ষত পরিষ্কার করে দেয়। তারপর রাত হলে অন্যান্য নেকড়ের ভয়ে সে কাছের একটি গুহায় আশ্রয় নেয় এবং কোনোভাবে সেখানে রাত কাটায়। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর সে গুহা থেকে বেরিয়ে আসে এবং কিছু শেকড় বাকড় সংগ্রহ করে পিষে পেস্ট বানিয়ে তার ক্ষতস্থানে লাগিয়ে দেয়। এরপর সে পানি পান করে। তখন সে দেখে যে নেকড়েটি তার মুখের বাঁধন খুলে ফেলেছে। এটা দেখে সে প্রথমে ভয় পায়, কিন্তু তারপর সাবধানে এগিয়ে গিয়ে তাকে পানি খেতে দেয়। প্রথমে নেকড়েটি রাগে গর্জন করতে থাকে, কিন্তু সে নিজেও তৃষ্ণার্ত ছিল, তাই সে পানি পান করতে শুরু করে। এখন কেদার এই আচরণ দেখে নেকড়েটিও বুঝতে পারে যে তার কোনো বিপদ নেই, কিন্তু নেকড়েটি তখন পুরোপুরি সুস্থ হয়নি। তাই সে তার ক্ষত পরিষ্কার করে এবং তার উপর সেই পেস্ট লাগিয়ে দেয়। এরপর কেদা একটি খরগোশ শিকার করে, কিন্তু তার কাউকে হত্যা করার ইচ্ছে ছিল না, কিন্তু বেঁচে থাকার জন্য তাকে এটা করতে হবে। তারপর গুহায় ফিরে আসে এবং অনেক কষ্টের পর সে আগুন জ্বালাতে সফল হয়। এখন আগুন জ্বালানোর পর খরগোশের মাংস ঝলসাতে শুরু করে। সে গত কয়েকদিন ধরে কিছু খায়নি। এরপর নেকড়েটিকে কিছু মাংস খেতে দেয়, কারণ সেও খুব ভালো করে বুঝতে পেরেছিল যে নেকড়েটি তার মতো আহত এবং সেও তার জীবন বাঁচানোর চেষ্টা করছে। এরপর সে পাথর দিয়ে আরও কিছু ধারালো অস্ত্র তৈরি করে, কারণ আগামীকাল সকালে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। রাতের বেলা সে যখন গুহার সামনে বসে থাকে নেকড়েটিও অনেকটা সুস্থ হয়ে উঠেছে। কেদার তাড়া দেখে তার বাবা মা এবং বাড়ির কথা মনে পড়ে। নেকড়েটিকে বলে যে তুমি নিশ্চয়ই তোমার দলের অভাব বোধ করছো। আমার বাবা মাও সম্ভবত আমার জন্য অনেক কাঁদছে। আমি কোনোভাবে তাদের কাছে ফিরে যেতে চাই। পরদিন সে তার বাড়ি যাওয়ার জন্য রওনা হওয়ার সময় সেই নেকড়েটিকে তার দলের কাছে ফিরে যেতে বলে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও নেকড়েটা সেখান থেকে যায় না। তখন সে একা সেখান থেকে চলে আসে, কিন্তু সে চলে যাওয়ার সাথে সাথেই নেকড়েটি তাকে অনুসরণ করতে শুরু করে। অনেক দূর যাওয়ার পর সে দেখতে পায় যে নেকড়েটি তার পেছন পেছন আসছে, তাই সে তাকে তাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে যায় না। কেদা তাকে ভয় দেখানোর জন্য একটি লাঠি ছুঁড়ে মারে, কিন্তু নেকড়ে ভয় পাওয়ার পরিবর্তে লাঠিটি মুখে তুলে কেদার দিকে যেতে শুরু করে। আসলে নেকড়ে কেদাকে ভালোবেসে ফেলেছে, কারণ কেদা তার খুব যত্ন নিয়ে সুস্থ করেছিল।
তাই সে তাকে আর তাড়ায় না এবং একটু এগিয়ে যেতে তারা দুজনে একটি বন্য শূকর দেখতে পায়। এটা দেখে নেকড়ে শিকার করার জন্য ছুটে যায় এবং কেদার কাছে শূকরটি নিয়ে আসে, কিন্তু কেদা একটু ভয় পেয়ে পড়ে গেলে শূকরটি সেখান থেকে পালিয়ে যায়। এখানে নেকড়েকে দেখে মনে হয় যে সে খুব হতাশ হয়েছে, কারণ তার ভয়ের কারণে শিকারটি পালিয়ে গিয়েছিল। এখন তার এই বোকামির জন্য দুজনের না খেয়ে থাকতে হবে। যাই হোক, এরপর তারা দুজনে ভালো বন্ধু হয়ে যায়, এক জায়গায় রাত কাটায়। পরদিন তারা দুজনে একসাথে শিকার করে। এরপর রাতে শিকার করা পশুর মাংস খায়। কেদা যখন ঘুমাতে যায় সেই নেকড়ে তার কোলের কাছে শুতে যায়, কিন্তু কেদা তাকে তাড়িয়ে দেয়। সে যখন ঘুমিয়ে পড়ে সেই নেকড়ে তার কোলের কাছে শুয়ে পড়ে এবং সকাল হওয়ার সাথে সাথে নেকড়ে তার মুখ চেটে আদর করে আর কেদার ঘুম ভেঙে যায় এবং এখানে কেদা তাকে আর তাড়ায় না এবং তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একে অপরের সাথে খুব খুশি ছিল। কেদা তার বন্ধুর নাম রাখে আলফা। এরপর আমরা দুজনকে একসঙ্গে স্নান করতে দেখি। এখানে আলফা একটা মাছ শিকার করে। তারপর আমরা দেখতে পাই যে শীতকাল এসেছে এবং বরফে সবকিছু ঢেকে যেতে শুরু করেছে। এরপর তারা দুজনে খুব সাহসের সাথে একটি বুনো শূকর শিকার করে এবং রাতে তারা একসাথে মাংস খেতে শুরু করে। ঠিক তখনই কেদা একটি শব্দ শুনতে পায় এবং বিপদ বুঝতে পেরে সে সতর্ক হয়ে যায়, কিন্তু তাদের সামনে আরেকটি নেকড়ে আসে। আসলে এই নেকড়েগুলো আলফার দলের ছিল এবং আলফার খোঁজে তারা এখানে এসেছে। এটা দেখে কেদা বুঝতে পারে যে আলফাকে তার দলে নিয়ে যেতে এসেছে, তাই সে আলফাকে চলে যেতে বলে এবং আলফা তার সঙ্গীর সাথে সেখান থেকে চলে যায়। পরদিন থেকে কেদা একা তার যাত্রা শুরু করে, কিন্তু আবহাওয়া খুব খারাপ হয়ে গিয়েছিল এবং চারিদিকে ঠান্ডা বরফের বাতাস বইছিল, কিন্তু কেদাকে তার যাত্রা চালিয়ে যেতে হয়। এরপর পথে একটি গুহা পায়। সে রাতে সেখানে বিশ্রাম নেয় এবং স্বপ্নে তার বাবা মাকে দেখে। তার জন্য তারা খুব দুঃখে আছে। সে উঠে তার হাতে তৈরি তারাগুলো দেখে, যার সাহায্যে অনুমান করে সে এগিয়ে যেতে পারবে। এরপর একদিন সে যাত্রার সময় আলফাকে তার সামনে কিছু নেকড়েদের সাথে দেখতে পায়, তাই সে দৌড়ে তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যেখান দিয়ে সে দৌড়াচ্ছিল সেটা আসলে একটা ঝিল ছিল যা তুষারপাতের কারণে জমে গিয়েছিল এবং হঠাৎ নিচের বরফ ভেঙে সে পানিতে পড়ে যায়। সে ভয় পেয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পায় না। আলফা তাকে দেখে বাইরে থেকে সাহায্যের জন্য অনেক চেষ্টা করে এবং তার হালকা শরীর হওয়ার কারণে সে বরফ ভাঙতে পারে না। এখানে কেদার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল এবং কোনোভাবে সে ছুরি বের করে অনেক কষ্টে বরফ ভেঙে দ্রুত বেরিয়ে আসে। আলফা তাকে সাহায্য করে। এরপর সে দ্রুত একটি জায়গায় আগুন জ্বালায় এবং ভেজা কাপড় খুলে নিজেকে গরম করতে শুরু করে। তারপর সকালে সে আলফার সাথে তার যাত্রা শুরু করে। কয়েক ঘন্টা হাঁটার পর কেদা একটা লোককে দেখতে পায় যে তাঁবুর বাইরে বসেছিল। তাকে দেখে সে খুব খুশি হয়, কিন্তু যখন সে তার কাছে যায় তখন সে জানতে পারে এই লোকটি ঠান্ডায় জমে গিয়ে মারা গেছে এবং তাঁবুর ভেতরে যায় যদি কিছু খাবার বা প্রয়োজনীয় জিনিস খুঁজে পায়, কিন্তু সে কিছুই পায় না। শুধু লোকটির হাতে একটি ধনুক ছিল। সেটা নিয়ে আলফার সঙ্গে এগিয়ে যায়। তারা দুজনে সেই তুষার ঝড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যাবার পর তাদের আরেকটি সমস্যার মুখোমুখি হয়। এখানে একদল বন্য কুকুর তাদেরকে তাড়া করতে শুরু করে এবং একটি গুহার ভেতরে আশ্রয় নেয়। গুহার ভেতরে গিয়ে তারা কুকুরদের আক্রমণ করার জন্য প্রস্তুত থাকে, কিন্তু কুকুরগুলো সেখানে আসে না, বরং ভয়ঙ্কর কিছু তাদের জন্য অপেক্ষা করছে। আসলে তারা জানতো না যে তারা যে গুহায় আশ্রয় নিয়েছে সেটি একটি ভয়ঙ্কর ব্ল্যাক প্যান্থরের গুহা। তারা কিছু বুঝতে পারার আগেই সে ব্ল্যাক প্যান্থর কেদাকে আক্রমণ করতে যায়, কিন্তু আলফা মাঝখানে এসে তার মুখোমুখি হয়। এই লড়াই আলফা অনেক দুর্বল হয়ে পড়ে। এটা দেখে কেদা ভাবে যদি সে প্যান্থরকে না মারে তাহলে তার বন্ধু আলফাকে মেরে ফেলবে, তাই সে সাহস সঞ্চয় করে এবং তার দিকে একটি তীর ছুঁড়ে তৎক্ষণাৎ তাকে হত্যা করে আর আলফা রক্ষা পায় এবং সেভাবে আলফা হয়তো মারা গেছে, তাই সে আলফার নাম ধরে ডাক দেয়। আলফা সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু গুরুতর আহত হওয়ার কারণে সে পড়ে যায়। কেদা তার ক্ষত পরিষ্কার করে এবং তাকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করে। তার জীবন বাঁচানোর জন্য তার বিশ্বস্ত বন্ধুকে ধন্যবাদ জানায় এবং তাকে কখনো ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দেয়। পরদিন তারা দুজনে আবার তাদের যাত্রা শুরু করে এবং ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। অনেক মাইল অতিক্রম করার পর কেদা অবশেষে তার পূর্বপুরুষদের দ্বারা নির্মিত একটি সমাধির কাছে পৌঁছায়। এর অর্থ হলো সে এখনো পর্যন্ত সঠিক পথে চলছে এবং এখান থেকে তার বাড়ি খুব বেশি দূরে নয়। সে খুব খুশি হয় এবং আলফার সাথে এগিয়ে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর আলফা মাটিতে পড়ে যায়। ক্ষত এবং দুর্বলতার কারণে তার হাঁটার শক্তি ছিল না। কেদা সব বুঝতে পারে এবং সময় নষ্ট না করে আলফাকে কোলে নিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু তুষারঝড় খুব শক্তিশালী হয়ে ওঠে, যার কারণে এগিয়ে যাওয়া
কঠিন হয়ে পড়ে, কিন্তু কেদা সাহস হারায় না এবং অবশেষে অনেক কষ্টে একটি জায়গায় পৌঁছানোর পর সে দূর থেকে তার বাড়ি দেখতে পায়। এতদিন পর তার বাড়ি দেখে আনন্দের কোনো সীমা ছিল না এবং কিছুটা যাবার পর সে মাটিতে পড়ে যায় এবং তার বাবা মা তৎক্ষণাৎ তার কাছে ছুটে আসে। তারা মেনে নিয়েছিল যে তাদের ছেলেকে চিরতরে হারিয়ে ফেলেছে, কিন্তু এখন তারা তাকে জীবিত দেখে খুব খুশি হয়। এরপর কেদা তার বাবাকে ভাঙা গলায় বলে যে কোনো মূল্যে আলফাকে বাঁচাও, তার যেন কিছু না হয়। এই কথা বলার পর সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান হয় তখন সে দেখে তার বাড়িতে আছে, তার পরিবারের সকলেই তার সাথে ছিল এবং আলফা তার কাছে শুয়েছিল। এখানে আমরা জানতে পারি যে আলফা কিছু সন্তানের জন্ম দিয়েছে। এটা দেখে কেদা হতবাক হয়ে যায়, অর্থাৎ আলফা একটি স্ত্রী নেকড়ে ছিল এবং পুরো যাত্রা জুড়ে সে গর্ভবতী ছিল। কিন্তু তা সত্ত্বেও আলফা প্রতিটি পদক্ষেপে তাকে সাহায্য করেছিল এবং বহুবার তার জীবনের মায়া না করে তাকে বাঁচিয়েছিল। এই কথা ভেবে কেদার আরো কষ্টে মনটা ভরে ওঠে এবং সে তার বন্ধুকে জড়িয়ে ধরে আদর করে। এরপর আমরা দেখতে পাই যে কয়েক সপ্তাহ কেটে গেছে। এখানে আলফার বাচ্চারাও অনেক বড় হয়ে গেছে এবং সেই বাচ্চারা সত্যি খুব সুন্দর ছিল। অনেক কষ্ট এবং সংগ্রামের পর কেদা অবশেষে তার বাড়ি ফিরে এসেছে। একদিন বিকালে কেদা এবং আলফা এক জায়গায় বসেছিল আর তাকে ঘিরে তার বাচ্চারা খেলা করছিল। এটা দেখে বোঝা যায় যে কেদাকে তারা মোটেও ভয় পায় না। এর পরের দৃশ্যে আমরা দেখি শীতকাল আসার আগে সকলে একসঙ্গে শিকারে বেরিয়েছে। এবার তাদের সঙ্গে একদল নেকড়ে ছিল যারা শিকারে অনেক সাহায্য করবে। আর এই সুন্দর দৃশ্যটি দেখিয়ে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলুন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।